এখন হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে বলা হয়েছে প্রথম গ্রুপ ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য সবগুলো অর্থাৎ অন্যগুলো থেকে ডেসিমেলে রূপান্তরের পদ্ধতি। আচ্ছা, আমরা একটু যদি বোঝানোর ট্রাই করি। আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে এটা হচ্ছে একটা সিপিইউ, এটা হচ্ছে একটা কিবোর্ড, এটা হচ্ছে একটা মনিটর। আপাতত আমি তিনটে জিনিস দ্বারাই দেখাই। হ্যাঁ স্যার, স্ক্রিনটা যদি না আসে তুমি হচ্ছে আচ্ছা, স্ক্রিনটা যদি না আসে তাহলে হচ্ছে তুমি একটা কাজ করো। তুমি হচ্ছে ওই তোমার ফোনের স্ক্রিনটাকে বাম দিকে টান দাও। টান দিলে দেখবা যত পার্টিসিপেন্ট সবাই চলে আসছে। তোমার স্ক্রিনটাকে কিন্তু বাম দিকে টান দাও, মানে হচ্ছে স্ক্রল করো তুমি স্ক্রিনটাকে। ওইখানে হচ্ছে হ্যাঁ মেহেদি হাসান নামে যেটা আছে ওটার উপর ডাবল ট্যাপ করো, তাহলে তোমারটা চলে আসবে। আচ্ছা, যাই হোক, মানে আমারটা চলে আসবে। এখন দেখো, আমাদের হচ্ছে আহ যখন আমরা লাস্ট ক্লাস যখন নিয়েছিলাম তখন আমি বুঝাইছিলাম যে এই হচ্ছে একটা কিবোর্ড। হ্যাঁ স্যার, ডাবল ট্যাপ সাথে সাথে করো, সাথে সাথে ডাবল ট্যাপ করো, চলে আসবে। চলে আসছে, চলে আসার কথা। ডাবল ট্যাপ করলে চলে। কি বলো, দুনিয়ার সবার আসতেছে? তুমি কি ওই ইয়ে করছো, বাম দিকে টান দিয়ে সবারটা পাইছো স্ক্রিনে? হ্যাঁ, সবারটা পাওয়ার পরে যেটি আমার খাতা দেখাইতেছে সেটির উপর ডাবল ট্যাপ করো। পাইছো এখন? হ্যাঁ, তাহলে তুমি আবার জয়েন করো। ততক্ষণে আমরা পূর্বের পড়াটুকুই বুঝাইতে সমস্যা নেই, তুমি জয়েন করলেও পাবা সব নোটিফিকেশন। দেখো, হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসেই জানবো। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, হেক্সাডেসিমাল আমরা নেক্সট ক্লাসেই জানবো যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে হচ্ছে বাইনারিতে আমরা রূপান্তর করি বা কিভাবে হচ্ছে বাইনারিকে আমরা রিপ্রেজেন্ট করি সেটা। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকেই হচ্ছে আমাকে মেসেঞ্জারে আজকে নক দিছো, আজকে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি হচ্ছে টোটাল আজকে সারা দিনের ভিতরেই হচ্ছে নেটে ঢুকতে পারিনি। এই মাত্র তোমাদের ক্লাসের 15 মিনিট পূর্বে হচ্ছে আমি বাসায় ঢুকছি, বা 10 মিনিট পূর্বে হচ্ছে আমি বাসায় ঢুকছি। জন্য হচ্ছে আমার ক্লাস শেষ হচ্ছে সন্ধ্যা 7টায়। তো 7টার পরে হচ্ছে যারা যারা নক দিছে ওদের সবাইকে আমি রিপ্লাই দেবো আশা করি। আচ্ছা, একটু দেখো, এখানে হচ্ছে কিবোর্ড, এখানে হচ্ছে সিপিইউ, এখানে হচ্ছে মনিটর। আমরা জানি কিবোর্ডটা হচ্ছে সিপিইউ এর সাথে একটা তার দ্বারা কানেক্টেড, আবার সিপিইউ এর সাথে মনিটরটা হচ্ছে একটা তার দ্বারা কানেক্টেড। এবং আমি দেখতে পাচ্ছি এখানে 5 লেখা আছে, এ লেখা আছে, জেড বি ডি ই সি এরকম করে করে লেখা আছে। আবার এখানে 7 9 এরকম কিবোর্ডে অনেকগুলো অক্ষর লেখা থাকে। আমরা করি কি, পাস প্রেস করছি, ধরো এখানে আমি পাস প্রেস করছি, লাস্ট ক্লাসে আমি যেটা দেখাইছিলাম। এই পাঁচ যখন এইদিকে যাবে তখন পাঁচ বাইনারিতে রূপান্তরিত হয়, 101 হয়ে তারপর যাবে। আচ্ছা, আজকে কি কেউ নতুন জয়েন করছো? ক্লাসে কি কেউ নতুন জয়েন করছো যে পূর্ববর্তী ক্লাস করো নাই? কি নাম তোমার? কি নাম তোমার? আচ্ছা, আপনি হচ্ছে আমাকে ফেসবুকে আজকের ক্লাস আপনি কিছুই বুঝবেন না স্যার, বুঝতে পারছেন? তো হচ্ছে তারপরে ক্লাসে থাকো, ক্লাস থেকে বের হয়েও না। বিগত 3টে ক্লাস তুমি মিস করছো। তুমি হচ্ছে আমাকে ফেসবুকে একটু নক দিও, পার্সোনালি, গ্রুপে না, গ্রুপটা একদম সেফ রাখো। আমি হচ্ছে তোমাকে লিঙ্ক দিয়ে দেবো, তুমি এই 3টে রেকর্ড দেখে নেবা, 3টে ক্লাসের ভিডিওগুলো দেখে নেবা, তা নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, আজকের ক্লাস যাই হোক, দেখো। হ্যাঁ স্যার, কি তুমি নক দিছিলে কবে? আমি তোমাকে বলছি যে একটু 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 ইয়ে থাকো, থামো। আমি বলছিলাম যে আজকে সারাদিনই হচ্ছে আমি নেটে ঢুকতে পারিনি, আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো হচ্ছে আমি আজকে আমার টোটাল ক্লাস শেষ হচ্ছে সন্ধ্যা 7টায়, আমার ক্লাস শেষ। তোমাদের হচ্ছে 3টে থেকে 4টা। এরপরে আবার আমার টোটাল হচ্ছে 7টার সময় আমার শেষ হবে। 7টার সময় আশা করি তুমি রিপ্লাই করবা। ওকে, দেখো, এখান থেকে ধরো তুমি পাঁচ প্রেস করলা কিবোর্ডে। এই পাঁচ যখন সিপিইউ এর মধ্যে যাবে, পাঁচ তো হচ্ছে ডেসিমেল নাম্বার, মানে ডেসিমেলকে তুমি চেনো। এই পাঁচ যখন সিপিইউ তে যাবে, সিপিইউ কিন্তু বাইনারি ছাড়া কিছুই বোঝে না। ফলে পাঁচ যখন বাইনারিতে রূপান্তরিত হবে 101 হবে। কিভাবে 101 হয় এটা আমি এই ক্লাসেই তোমাদেরকে দেখাই দেবো। 101 হয়ে সিপিইউ তে গেল।
এখন ব্যাপারটা হচ্ছে সিপিইউ থেকে আবার 101 এই যাচ্ছে। এখন তুমি প্রেস করছো 5, মনিটরে তো 5ই দেখানো লাগবে, মনিটরে তো 101 দেখালে কাজ হবে না। এর ফলে কি হবে, আবার 101 মানে বাইনারি, আবার 5 তথা ডেসিমেলে রূপান্তর হয়ে তারপর হচ্ছে মনিটরে শো করানো লাগবে। আমরা পূর্বের ক্লাসে লেখাই দিছিলাম যে এই যে মানুষের ভাষা তথা ডেসিমেল যে বাইনারিতে চলে যাচ্ছে বা যন্ত্রের ভাষায় চলে যাচ্ছে, এটাকে আমরা বলছিলাম এনকোডিং। আর যন্ত্রের ভাষাটা আবার মানুষের ভাষায় রূপান্তরিত হয়েছিল, যন্ত্রের ভাষাটা আবার মানুষের ভাষায় রূপান্তরিত হয়েছিল, এটাকে আমরা বলছিলাম ডিকোডিং। এরকমের দুইটা জিনিস আমরা গত ক্লাসে হচ্ছে সংজ্ঞা লেখাই দিয়েছিলাম। তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা লাগতেছে, আবার বাইনারি থেকে আবার ডেসিমেলেও আমার রূপান্তর করা লাগতেছে। মানে হচ্ছে মানুষের ভাষা থেকে অন্য ভাষায় আমার যাওয়া লাগতেছে, আবার অন্য ভাষা থেকে মানুষের ভাষায় আমার চলে আসা লাগতেছে। একইভাবে কম্পিউটার তার শিডিউলিং এর কাজের জন্য অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এটা আমরা ফার্স্ট লেকচারেই বুঝেছিলাম যে কম্পিউটার তার শিডিউলিং এর জন্য অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এটা আমাদের ফার্স্ট লেকচারে বুঝেছিলাম আমরা। এখন দেখো, তার মানে এই অক্টাল আর হেক্সাডেসিমাল, কম্পিউটার যখন শিডিউলিং এর কাজে অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল যখন ব্যবহার করে, তখন অক্টালটাকেও কি বাইনারিতে তার কোনো কোনো কাজের জন্য কনভার্ট করা লাগে, আবার হেক্সাডেসিমালটাকেও কোনো কোনো কাজের জন্য বাইনারিতে কনভার্ট করা লাগে, আবার বাইনারিটাকেও কনভার্ট করা লাগে, আবার এখানে বাইনারিতেও কনভার্ট করা লাগে। তার মানে বুঝতে পারতেছি সব সংখ্যা পদ্ধতি থেকে সব সংখ্যা পদ্ধতিতে কোনো না কোনো সময় কনভার্ট করা লাগতে পারে। তোমার ডেসিমেল থেকে অক্টালে কোনো কারণে কনভার্ট করা লাগতে পারে, অথবা অক্টাল থেকে ডেসিমেলে কোনো কারণে কনভার্ট করা লাগতে পারে। যেমন তুমি বর্তমানে বাংলা ভাষা খুব ভালোভাবে জানো, তুমি জীবনে কোনো না কোনো সময় জাপানে ভ্রমণ করতে যাইতে পারো, তখন জাপানিজ ভাষাটাকে তোমার ভাষায় রূপান্তর করে তারপরে তোমাকে বোঝানো লাগবে, আবার তোমার ভাষাটাকে জাপানিজ ভাষায় রূপান্তর করে তারপর হচ্ছে ওই লোকজনকে বুঝাইতে হবে। এজন্য পৃথিবীর সব ভাষা থেকে সব ভাষায় কোনো না কোনো ভাবে রূপান্তর করা লাগতে পারে। তেমনি ভাবে আমাদের সামনে চারটা জিনিস আছে, তেমনি ভাবে আমাদের সামনে চারটা জিনিস আছে। একটা হচ্ছে ডেসিমেল, ডেসিমেল হচ্ছে কিন্তু মানুষের ভাষা। আমরা যেই ভাষায় যোগাযোগ করি তাতে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, টোটাল 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9। এজন্য মানুষের সংখ্যা পদ্ধতিকে বলা হয় ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমার কোনো প্রয়োজনে, কম্পিউটারের কোনো প্রয়োজনে আমার ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করা লাগতে পারে, আবার ডেসিমেলকে অক্টালেও কনভার্ট করা লাগতে পারে, আবার ডেসিমেলকে হেক্সাডেসিমেলেও কনভার্ট করা লাগতে পারে। আবার উল্টোটাও করতে পারে, বাইনারিটাকে ডেসিমেলে কনভার্ট করা লাগতে পারে, অক্টালটাকেও ডেসিমেলে কনভার্ট করা লাগতে পারে, আবার হেক্সাডেসিমেলটাকেও হচ্ছে ডেসিমেলে কনভার্ট করা লাগতে পারে। যেহেতু কম্পিউটার অক্টাল, হেক্সাডেসিমাল আর বাইনারি নিয়ে কাজ করে, শিডিউলিং এর কাজে ব্যবহার করে অক্টাল আর এই 16 ভিত্তিক সংখ্যাটাকে, আর মানুষ ব্যবহার করে হচ্ছে 10 ভিত্তিক ডেসিমাল। ফলে কম্পিউটার ব্যবহার করে অক্টাল, হেক্সাডেসিমাল আর বাইনারি, আর মানুষ ব্যবহার করে ডেসিমাল। ফলে মানুষ যখন কম্পিউটার চালাইতে যাবে কোনো না কোনো ভাবে এদের ভেতরে কনভার্সনটা দরকার হবে, মানুষের ভাষাটাকে হয় বাইনারি অক্টাল বা এই 16 ভিত্তিকে রূপান্তর করা লাগতে পারে। তার মানে আমি বুঝতে পারছি সব থেকে সবের রূপান্তরটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই পর্যন্ত যা বুঝেছি সবগুলো থেকে সবগুলোতে রূপান্তর করাটা গুরুত্বপূর্ণ, এটা আমি বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো আমরা একটু এইখানে, হ্যাঁ, কম্পিউটারে তুমি ইনপুট দিচ্ছ ডেসিমালে, সেটা গিয়ে কম, তুমি হচ্ছে ডেসিমাল হচ্ছে কম্পিউটারে দিচ্ছ, কম্পিউটার নিয়ে ওটাকে বিভিন্ন ভাবে কাজকর্ম করতেছে, তখন দেখা গেছে কম্পিউটারের ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করে নেওয়া লাগতেছে। আবার তার শিডিউলিং এর কাজে ওটাকে কি অক্টালে অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করে নেওয়া লাগতে পারে। ফলে হচ্ছে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা রূপান্তরটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবগুলো থেকে সবগুলোর রূপান্তরটা শিখবো, যেটা যেখানে কাজে লাগে। ক্লিয়ার? ডেসিমাল হচ্ছে কি মানুষের ভাষা, এরকম করে আমি আমি যেরকম ভাবে লিখছি এরকম ভাবে লিখে নাও। ডেসিমেলটা হচ্ছে মানুষের ভাষা, এই এটার ভিত্তি কত? 10 ভিত্তিক হচ্ছে এটা। দেখো, এই ডেসিমেল থেকে আমার কম্পিউটারের বিভিন্ন কাজের জন্য আমার বাইনারিতে রূপান্তর করা লাগতে পারে। বাইনারি হচ্ছে কত ভিত্তিক? 2 ভিত্তিক। অথবা আমার এটাকে কম্পিউটারের বিভিন্ন শিডিউলিং এর কাজে আমার বাইনারিটাকে অক্টালে রূপান্তর করা লাগতে পারে। অক্টালের ভিত্তি হয়েছে কত?
8 ভিত্তিক, সবাই একটু এরকমটা লিখে নাও। অথবা আমার বাইনারি থেকে বিভিন্ন কাজকর্মের জন্য হেক্সাডেসিমেলে রূপান্তর করা লাগতে পারে। হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে কত? 16 ভিত্তিক। এখন আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের মানুষের ভাষা হচ্ছে ডেসিমেল, যাতে অঙ্ক সংখ্যা হচ্ছে টোটাল 10টা, এজন্য মানুষের ভাষাকে বলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, মানে 0 থেকে 9 পর্যন্ত টোটাল হচ্ছে 10টা অঙ্ক বিদ্যমান এখানে। তেমনি ভাবে কম্পিউটারের ভাষা হচ্ছে কি বাইনারি, কারণ কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। একই ভাবে আমরা দেখতে পাই যে কম্পিউটার হচ্ছে বাইনারি ভাষা বুঝলেও কম্পিউটার তার শিডিউলিং এর কাজে হচ্ছে অক্টাল আর হেক্সাডেসিমেলও ব্যবহার করে। এখন আমি মানুষ সব কমান্ড গুলো দেব ডেসিমেলে, কিন্তু কম্পিউটারকে তার বিভিন্ন কাজের জন্য এই 3টে কনভার্ট করে নিয়ে লাগতে পারে। ফলে আমার ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেলে কনভার্ট করা লাগতে পারে। এখন এর রুলসটা হচ্ছে কি, সেই রুলসটা একটু আমরা একটু তুলে নেই। আসলে রুলসটা হচ্ছে কি, সবাই একটু এখানে একটু লিখে নাও। এই রুলসটা আমরা ফলো করব, সবাই এটা লিখে নাও। মানুষের ভাষা, ব্র্যাকেটে লেখো ডেসিমেল, মানুষের ভাষা তথা ডেসিমেল থেকে, মানুষের ভাষা তথা ডেসিমেল থেকে অন্য কোনো ভাষা ব্র্যাকেটে লেখো বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। কারণ অন্য ভাষা বলতে কি আমরা বাকি 3টে পজিশনাল নাম্বার সিস্টেমটাকে আমরা বোঝাই। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের এরকমের, মানুষের ভাষা বা ডেসিমেল থেকে অন্য কোনো ভাষা তথা বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেলে রূপান্তরের জন্য বা রূপান্তরের ক্ষেত্রে রূপান্তরের জন্য, মাইক্রোফোনটা অন আছে কারণ অন্বেষা, ওকে দেখো, রূপান্তরের জন্য যে ভাষায়, রুলসটা আমরা একটু খেয়াল করি, যে ভাষায় রূপান্তর করব সেই ভাষার ভিত্তি দ্বারা ভাগ অর গুণ করব। এটা হচ্ছে আমাদের রুলস। সবাই একটু রুলসটাকে তুলে নাও, যে আমাদের কনভার্সনের রুলসটা হচ্ছে এরকমের, যে মানুষের ভাষা তথা ডেসিমেল থেকে অন্য কোনো ভাষায় যদি আমার যাওয়া লাগে, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করতে হয়, তাহলে যে ভাষায় রূপান্তর করব, আমি বাইনারিতে রূপান্তর করলে বাইনারি, অক্টালে রূপান্তর করলে অক্টালে, হেক্সাডেসিমেলে রূপান্তর করলে হেক্সাডেসিমেলে, যে ভাষায় রূপান্তর করব সেই ভাষার ভিত্তি দ্বারা ভাগ অথবা গুণ করতে হবে। কখন ভাগ করব কখন গুণ করব আমি একটু পরে বুঝাইতেছি। সবাই এটা তুলে নাও। সবার কি তোলা কমপ্লিট? ওকে, তাহলে সবাই একটু তুলে নাও। আচ্ছা, বলা হয়েছে মানুষের ভাষা থেকে মানে ডেসিমেল থেকে যখন আমি অন্য কোনো ভাষায় যাব, মানে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেলে যখন আমি রূপান্তর করব, তখন যে ভাষায় রূপান্তর করব সেই ভাষার ভিত্তি দ্বারা ভাগ দিতে হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, এখানে মানুষের ভাষা মানে ডেসিমেল থেকে আমরা কোথায় যাচ্ছি? বাইনারিতে যাচ্ছি। আমার রুলস হচ্ছে কি, যেই ভাষায় যাব, তাহলে আমরা যাচ্ছি কোন ভাষায়? বাইনারিতে। সেই ভাষার ভিত্তি দিয়ে মানে যে ভাষায় রূপান্তর করব সেই ভাষার ভিত্তি দ্বারা ভাগ দিতে হইবে অথবা গুণ করতে হবে। তার মানে এখানে আমরা কার ভাষা থেকে, তুমি খেয়াল করে দেখো, তুমি যদি অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেলে তুমি যদি চলে যাও, অক্টাল থেকে তুমি যদি হেক্সাডেসিমেলে চলে যাও, তাহলে কিন্তু এই রুলস খাটবে না। কারণ এই রুলসটা খাটবে কি থেকে? মানুষের ভাষা থেকে যখন তুমি যাবা তখন হচ্ছে এই রুলস। অক্টালও তোমার নিজের ভাষা না, হেক্সাডেসিমেলও তোমার নিজের ভাষা না। ফলে তুমি যখন অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেলে যাবা তখন কিন্তু তোমার অবশ্যই ভিন্ন রুলস ফলো করতে হবে। তুমি দেখবা ডেসিমেল থেকে যখন তুমি অন্যতে যাবা তখন তোমার এই রুলস, মানে ডেসিমেল হচ্ছে নিজের ভাষা। বুঝতে পারছি আমি কথাটাকে? এই রুলসটা খাটবে যখন মানুষের ভাষা থেকে মানে ডেসিমেল থেকে যখন তুমি অন্য ভাষা যাবে তখন। তুমি যদি বাইনারি থেকে তুমি যদি অক্টালে চলে যাও, বাইনারিও তোমার নিজের ভাষা না, অক্টালও তোমার নিজের ভাষা না, তখন কিন্তু আর এই রুলস খাটবে না। ক্লিয়ার? দেখো, তুমি ডেসিমেল থেকে মানে মানুষের ভাষা থেকে যখন বাইনারিতে যাবা, আমার রুলসটা হচ্ছে কি, মানুষের ভাষা থেকে যখন আমি অন্য ভাষায় যাবো, যেই ভাষায় যাবো সেই ভাষার ভিত্তি দিয়ে ভাগ বা গুণ করবো। তাহলে আমি গেছি কিতে? বাইনারিতে। বাইনারি ভাষার ভিত্তি কত? 2। এটা তোমরা পূর্বের ক্লাস একদম ফার্স্ট ক্লাসেই আমরা বুঝিয়ে এসেছিলাম। তাহলে যখন আমি ডেসিমেল থেকে যখন বাইনারিতে যাব তখন কি আমার
2 দ্বারা ভাগ অথবা গুণ করব। 2 দ্বারা ভাগ অথবা গুণ করব, কারণ হচ্ছে বাইনারির ভিত্তি হচ্ছে কত? 2। এটা আমরা পূর্বেই হচ্ছে জেনে জেনে আসছি, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে মানে বক্স দিয়ে আটকাই দিই। এখন দেখো, ডেসিমেল থেকে তুমি অক্টালে যাবা, ডেসিমেল হইছে কি মানুষের ভাষা, অক্টাল হইছে অন্য কোনো ভাষা। রুলসটা হইছে কি মানুষের ভাষা থেকে যখন অন্য ভাষায় যাব, তখন যেই ভাষায় যাব, অক্টালে যাচ্ছি, যেই ভাষায় যাব সেই ভাষার ভিত্তি দিয়ে আমি ভাগ বা গুণ করবো, তাহলে অক্টালে চলে আসছি। ডেসিমেল হচ্ছে মানুষের ভাষা, এখান থেকে আমি যাচ্ছি কোথায়? অক্টালে, তাহলে যেই ভাষায় যাচ্ছি সেই ভাষার ভিত্তি কত? 8। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 8 দিয়ে ভাগ অথবা গুণ করব। কখন ভাগ করব কখন গুণ করব সেটা আমি দেখাবো না একটু পরেই। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, সবাই একটু এটা একটু খাতায় তুলে নিবে ভালোভাবে। এখন মানুষের ভাষা বা ডেসিমেল থেকে তুমি যদি হেক্সাডেসিমেলে তুমি যদি রূপান্তর করতে চাও, যেমন হচ্ছে বাংলা ভাষায় যেটা হচ্ছে ছাত্র, ইংরেজি ভাষায় সেটা হচ্ছে স্টুডেন্ট, এরকম করে আমরা যখন রূপান্তর করতে যাবো, মানুষের ভাষায় যেটা হচ্ছে ডেসিমেল, আর কম্পিউটারের শিডিউলিং এর কাজে সেটা আমার রূপান্তর করা লাগবে হেক্সাডেসিমেল। ফলে এই ক্ষেত্রে আমরা করবো কি, ডেসিমেল থেকে আমরা যাচ্ছি কোথায়? হেক্সাডেসিমেল। ফলে হচ্ছে আমার রুলস হচ্ছে মানুষের ভাষা থেকে যখন আমি অন্য কোনো ভাষায় যাব, তখন যেই ভাষায় যাব সেই ভাষার ভিত্তি দিয়ে আমি ভাগ দেবো অথবা গুণ দেবো। এখানে হচ্ছে কি, আমি যাচ্ছি কোথায়? 16 ভিত্তিক, তাহলে এটাকে আমি কি করব? 16 দ্বারা ভাগ অথবা গুণ করব। এই হচ্ছে আমাদের রুলস। এই এই তিনটা রুলস হচ্ছে আমরা সবাই একটু লিখে নিই। আজকের ক্লাসে নতুন আছো কয়জন? মানে একদম নিউ। কথা মনি বলছিল যে ও নিউ। আর ইলমি, আর এই দুইজনই আছে আজকে নতুন। ওকে, যারা যারা আজকে নতুন আসছো তারা কিন্তু কিছুই বুঝবা না, এটা আমি আগেও বলছি একবার, আবার বলে দিলাম। যারা নতুন আসছো তারা হচ্ছে ফেসবুকে আমাকে পার্সোনালি একটু নক দিবা যে স্যার আমি নতুন ছিলাম, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে পুরনো 3টে লেকচারের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেই 3টে দেখে এইটা মানে বুঝবো তখন তোমরা, এখন কিছুই বুঝবে না। ওকে, এটা কিন্তু তোলা কমপ্লিট। তুমি আমাকে নক দিও ফেসবুকে, আমি তোমাকে লিংক দিয়ে দেবো না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, কারো কি একটু যে আমি বুঝাইছি, একটু কি কারো কোনো সমস্যা আছে? নাই? ওকে, লেখা হয়েছে সবার? ওকে, দেখো, এখন সাপোজ আমাদেরকে এরকম একটা জিনিস বলে দিল। ধরো আমাদেরকে বলল যে হচ্ছে 25, 25 এর আমরা জানি সংখ্যা পদ্ধতি লেখার রুলসটা কি? সংখ্যা পদ্ধতি লেখার রুলসটা হচ্ছে তুমি সংখ্যাটা লিখবে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার নিচে হচ্ছে ছোট করে হচ্ছে আমরা ভিত্তি লিখে দেবো, যেটা হচ্ছে কত ভিত্তিক? 10 ভিত্তিক। এই 10 ভিত্তিক দেখে আমরা কি বুঝতে পারবো? 10 ভিত্তিক দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মানুষের ভাষা। আচ্ছা, ওকে, 10 ভিত্তিক দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মানুষের ভাষা বা ডেসিমেল। তোমাকে বলা হইলো একে বাইনারিতে রূপান্তর করো, একে বাইনারিতে রূপান্তর করো। মানে হচ্ছে আমার দেয়া আছে কি ডেসিমেলে, 10 ভিত্তিক দেখেই কিন্তু আমি বুঝে ফেলেছি মানে ডেসিমেল ভিত্তি 10 দেখে কিভাবে লেখে। আচ্ছা, যদি 40 মিনিট পরে কেটে যায়, আবার সেম লিংকে ক্লিক করে জয়েন করবা। এই কথাটা বারবার প্রত্যেকটা দিনই গ্রুপে মেসেজ চলে আসে, স্যার এখন কি করবো? এখন আবার সেম লিংকে ক্লিক করে তুমি ঢুকবা, ওই গ্রুপের সেম লিংকে ক্লিক করে আবার ঢুকবা 40 মিনিট পর যখন কেটে যাবে। আচ্ছা, ওকে, দেখো, এটাকে আমার বাইনারিতে রূপান্তর করতে হবে। আমাদের রুল এটা হচ্ছে 10 ভিত্তিক। আমরা পূর্বের ক্লাসেই দেখাইছি সংখ্যা আমরা কেমনে লিখি, এখানে হচ্ছে 10 ভিত্তি দিয়ে আমরা বুঝিয়ে দিই এটা হচ্ছে 10 ভিত্তিক। তাহলে 25 এটা হচ্ছে 10 ভিত্তিক মানে মানুষের ভাষা। তোমার এখন মনে পড়ে যাবে যে মানুষের ভাষা থেকে কোনটায় নিয়ে যাইতে বলছে? বাইনারিতে। তাহলে 25 হচ্ছে 10 ভিত্তিক মানে এটা হচ্ছে মানুষের ভাষা। আমি নেবো কিন্তু বাইনারিতে, বাইনারি তো নিজের ভাষা না। যখন আমি মানুষের ভাষা থেকে যখন অন্য ভাষায় রূপান্তর করবো, তখন রুলসটা ছিল কি, যেই ভাষায় নেব সেই ভাষার ভিত্তি দিয়ে ভাগ দেবো।
তাহলে এখানে আমি 25 কে নিচ্ছি কোথায়, বাইনারিতে। বাইনারির ভিত্তি কত, 2। তাইলে আমি কি করব, এটাকে 2 দিয়ে ভাগ দেবো। এটা যখন আমরা সমাধানে যাব, পরীক্ষায় প্রশ্ন কেমনে চলে আসবে আমি একটু পরেই সেটা দেখাই দেবো। দেখো, আমার হচ্ছে এই হচ্ছে 25। 25 হচ্ছে কি আমার মানুষের ভাষা, মানে 10 ভিত্তিক, মানে ডেসিমাল। আমার মনে আছে মানুষের ভাষা থেকে যখন আমি অন্য ভাষায় রূপান্তর করব, তখন আমার রুলসটা হচ্ছে কি, যেই ভাষায় রূপান্তর করব সেই ভাষার ভিত্তি দিয়ে ভাগ দেবো। তাহলে আমি রূপান্তর করতেছি কোথায়, বাইনারিতে। তাহলে 25 হচ্ছে মানুষের ভাষা, আমি রূপান্তর করতেছি বাইনারিতে। তাহলে আমি ভাগ দেবো কি, বাইনারির ভিত্তি দ্বারা। এখন বাইনারির ভিত্তি হচ্ছে কত, 2। তাহলে আমি 25 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, ছোটবেলায় আমাদের কোচিং এর দোতলার জিনুইন স্যার যেরকম করে তোমাদের শিখিয়েছিল ভর্তি পরীক্ষার সময়, 2 দিয়ে তুমি যদি 25 কে ভাগ দাও, 12 2 গুণে 24, হাতে থাকে 1, মানে বাক্সের আকারে থাকে 1। এখন রুলসটা হচ্ছে, তুমি 2 দিয়ে কেন ভাগ দিচ্ছ, একটু তোমার নেটে প্রবলেম স্যার, বাকি সবাই কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, 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 ঠিক আছে স্যার, আপনার নেটে একটু সমস্যা আছে, একটু ট্রাই করেন। হ্যাঁ, আমার এখানে নেটের স্পিড খুবই ভালো। আচ্ছা দেখো, এই 25 কে তুমি কেন 2 দ্বারা ভাগ দিচ্ছ, কারণ 25 হচ্ছে ডেসিমাল নাম্বার, আর তোমার সেটাকে নেওয়া লাগবে বাইনারিতে। তো তুমি যেই ভাষায় রূপান্তর করতেছো বাইনারিতে, সেই ভাষার ভিত্তি কত, 2, ফলে ওইটাতে তুমি ভাগ দেবা। ভাগ দিয়ে লেখার রুলসটা হচ্ছে কি, 25 গুণ 2 দিয়ে ভাগ দিয়েছো, 12 2 গুণে 24, আর ভাগশেষ থাকে 1। এই ভাগফলটাকে লিখবা তুমি প্রথমে 12, এরপর একটা হাইফেন দিবা, হাইফেন দিয়ে লিখবা ভাগশেষটাকে। রুলসটা হচ্ছে এরকমের। আচ্ছা দেখো, এরকম করে তুমি, বুঝতে পারতেছো সবাই? আচ্ছা দেখো, এরকম করে তুমি ভাগ দিতে থাকবা যতক্ষণ না পর্যন্ত ভাগফলটা শূন্য হয়। কতক্ষণ পর্যন্ত তুমি ভাগ দেবা, যতক্ষণ পর্যন্ত ভাগফলটা শূন্য। এখন ভাগফলের মান কত, 12, তার মানে শূন্য তো না। তাহলে আমি আবার ভাগ দেবো 2 দিয়ে। 2 দিয়ে তুমি যদি 12 রে ভাগ দাও, দেখো 2 দিয়ে তুমি যদি 12 রে ভাগ দাও, 6 দুগুণে 12, ভাগশেষ থাকে শূন্য। তাহলে দেখো, ভাগফল কত পাইছি, 6। হাইফেন দিয়ে ভাগশেষ কত পাইছি, শূন্য। এখনো কি আমার ভাগশেষ শূন্য হয়েছে, ভাগফল কিন্তু শূন্য হয় নাই। আমার ভাগশেষ শূন্য হয়েছে, ভাগফল কিন্তু শূন্য হয়নি, ভাগফল কিন্তু 6। তার মানে কি আমি আবার 2 দিয়ে ভাগ দেবো। এখন দেখো, 6 কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6, এইগুলো কিন্তু দেখানো লাগবে না রাফে, কিন্তু এইগুলোকে দেখানো লাগবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইতেছি। 3 দুগুণে 6, আর ভাগশেষ থাকলো শূন্য, তাহলে ভাগফল হইলো 3, আর ভাগশেষ থাকলো শূন্য। এখন কিন্তু ভাগফলটা শূন্য হয় নাই, ভাগশেষ শূন্য হয়েছে, তার মানে ভাগফল যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ কিন্তু ভাগ দিতে থাকবে। 2 দিয়ে তুমি যদি 3 রে ভাগ দাও, 2 1 কে 2, হাতে থাকে কত, 1। তাহলে ভাগফল কত পাইছি, 1, আর ভাগশেষ কত পাইছি, 1। এখনো কিন্তু ভাগফলটা শূন্য হয় নাই, তার মানে আবার ভাগ দেব। এখন দেখো, 2 1 এর ভেতরে একবারও যায় না, তার মানে ভাগফল শূন্য। 2 দিয়ে তুমি যদি 1 রে ভাগ দাও, 2 1 এর মধ্যে একবারও যায় না, তাহলে ভাগফল নামে শূন্য। তাহলে এখানে ভাগশেষ হিসেবে 1 থেকে যায়, তাহলে হচ্ছে এই। আচ্ছা, এখন কি আমার ভাগফল শূন্য হয়েছে, ফলে আমি আর 2 দিয়ে ভাগ দেবো না। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমার বাইনারিতে মানে অঙ্ক ছিল কয়টা, 2টা, 0 আর 1। বাইনারিতে অঙ্ক ছিল কয়টা, 2টা, 0 আর 1। আচ্ছা দেখো তো, এই ভাগশেষ গুলো সব 0 আর 1 এ কনভার্ট হয়ে গেছে না? ভাগশেষ গুলো দেখো কিন্তু সব 0 আর 1 এ কনভার্ট হয়ে গেছে, এটা কিন্তু লিখে নাও কিন্তু সবাই। হ্যাঁ, এখন করবা কি, তুমি এইটারে নিচ থেকে উপরের দিকে যাবা। খেয়াল করো, উপর থেকে নিচে না, কিন্তু নিচ থেকে উপরের দিকে যাবা। তাহলে দেখো, তুমি প্রথম কারে পাইছো 1, পরে কারে পাইছো 1, পরে হইছে 0, পরে হইছে 0, পরে হইছে 1। এটা আমার চলে গেল কোথায়, বাইনারিতে, মানে ভিত্তি আমি 2 দিয়ে বুঝিলাম, এটা বাইনারি চলে গেল। কতর বাইনারি, এটা হচ্ছে 25-এর বাইনারি। যেখানে 25 ছিল কোথায়, দশমিকে, তাহলে 25 লিখে আমি এখানে ভিত্তি 10 বলে দিলাম, যেটা ছিল ডেসিমেলে, ইকুয়ালস টু বাইনারিতে হবে এটা। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি না, কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়টা? কোনটা? হ্যাঁ, হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে উঠবে, এই যে এরো চিহ্ন দিয়ে দিছি না আমি, নিচ থেকে উপরের দিকে। তাহলে প্রথমে পাইছো 1, তারপরে পাইছো একটা 1, তারপরে পাইছো 0, তারপরে পাইছো 0, তারপরে পাবো 1। এটা আমার চলে গেছে কোথায়, বাইনারিতে চলে গেছে। এটা কতর বাইনারি, 25-এর বাইনারি। বুঝছি।
হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত ভাগফলটা জিরো আসবে, এই ভাগফলটা জিরো আসবে। দেখো, ভাগশেষ কিন্তু পূর্বেও আমার জিরো আসছে, ভাগশেষ জিরো আসলে কোনো সমস্যা নেই। ভাগফল যতক্ষণ না পর্যন্ত জিরো আসছে ততক্ষণ পর্যন্ত ভাগতে থাকবে। বুঝছি? আচ্ছা। হ্যাঁ স্যার। 25-এর বাইরে এখানে 10 লেখা, এখানে 10 লেখা মানে কি? মানে হচ্ছে না ডেসিমাল সংখ্যা বা 10 ভিত্তিক সংখ্যা। ক্লিয়ার? তোমার রুলসটা ছিল কি? মানুষের সংখ্যা, হ্যাঁ এটা এটা বুঝাইছে, কারণ 10 ভিত্তিক মানে তো হচ্ছে মানুষের সংখ্যা। তোমার রুলসটা আমি কি বুঝাইতেছি? তুমি মানুষের ভাষা থেকে যাবা, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে ডেসিমাল মানে 10 ভিত্তিক সংখ্যা। মানে এখানে এই লাস্টে কি বুঝো, এটা তো ভিত্তি বুঝি, এটা তো পূর্বের ক্লাসেই বলা হয় যে সংখ্যাটা কিন্তু এরকম করে লিখি, লাস্টে ভিত্তি দিয়ে। বুঝতে পারছো আমার কথাটা কি? ওকে। এখন দেখো, এখন একটা প্রশ্ন এখনো তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে স্যার আপনি লেখার সময় লেখলেন 2 দ্বারা ভাগ অথবা গুণ করব, 8 দ্বারা ভাগ অথবা গুণ করব, 16 দ্বারা ভাগ অথবা গুণ করব, কিন্তু করার সময় তো শুধু ভাগ করছেন, গুণ তো করেন নাই। এখন বিষয়টা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ দেব আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ দেব। এই 25 কি পূর্ণ সংখ্যা, এজন্য তাকে আমরা ভাগ দিছি, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ দেব। এখন হচ্ছে আমি পুরো ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝাইয়ে বলি। সেই ব্যাপারটা হচ্ছে, আচ্ছা দেখো, পরীক্ষায় কি রকমের প্রশ্ন চলে আসবে? পরীক্ষায় প্রশ্ন চলে আসবে এই রকমের যে কোনো একজন কৃষক, কোনো একজন কৃষক সে হচ্ছে 37.15 বা 37.20, ধরো আমি 37.20, এটা হইছে 10 ভিত্তিক মানে মানুষের ভাষায় এত একর জমিতে আমের চাষ করলো। এই এটা হচ্ছে উদ্দীপক যে কোনো একজন কৃষক 37.20 ভিত্তি হয়েছে কত 10, এই ভিত্তি 10 দ্বারা বুঝলাম এটা হচ্ছে মানুষের ভাষা। এত একর জমিতে সে কি করছে, আমের চাষ করছে। এখন গ নম্বর প্রশ্নে গিয়ে বলা হবে যে চাষির জমির পরিমাণকে, এটাকে তুলে নাও, চাষির জমির পরিমাণকে বাইনারিতে মানে বাইনারিতে রূপান্তর করো। আচ্ছা বাইনারি দিয়েই দেখাই, তারপরে অক্টাল দিয়ে দেখাবো, মানে বাইনারিতে রূপান্তর করো। এটা হবে গ নম্বরের প্রশ্ন। আচ্ছা, চাষির জমির পরিমাণকে বাইনারিতে রূপান্তর, আচ্ছা চাষির জমি এটা দেওয়া আছে কত ভিত্তিকে, 10 ভিত্তিকে, 10 ভিত্তিকে দেওয়া আছে। এই কথাটা আসলে মানে কি? 10 ভিত্তিকে দেওয়া আছে, এই কথাটার মানেই হচ্ছে এটা মানুষের ভাষায় দেওয়া আছে। এটাকে তোমার কিসে রূপান্তর করতে বলছে, বাইনারিতে রূপান্তর করতে বলছে। তাহলে মানুষের ভাষাকে যখন বাইনারিতে রূপান্তর করব আমরা, তখন কি রুলসটা ছিল কি, মানুষের ভাষা থেকে যখন অন্য ভাষায় যাবো তখন সেই ভাষার ভিত্তি দিয়ে ভাগ দেবো। আমরা যাচ্ছি কোথায়, বাইনারিতে, ফলে আমি ভিত্তি দেবো ভাগ বা গুণ করব কোনটা দিয়ে, এই বাইনারির ভিত্তিগত 2 দিয়ে আমি ভাগ বা গুণ করবো। এখন এই গ নম্বরের যখন আমরা সমাধান বা উত্তর করব, তখন দেখো, দেখো পূর্বে আমি শুধু 25 লিখছিলাম, 25 কি একটা পূর্ণ সংখ্যা ছিল। আর বর্তমানে দেখো বর্তমান সংখ্যাটা কি, বর্তমান সংখ্যাটা কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে পূর্ণ অংশ, পূর্ণ অংশ হচ্ছে 37, আর হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ হচ্ছে 0.20। তাহলে এর ক্ষেত্রে দেখো, এটাকে যখন আমরা সমাধান করব, প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যার জায়গায় তুমি লিখতে পারো চাষির জমির পরিমাণ, যাই লেখো প্রদত্ত সংখ্যা, পড়াশোনার মধ্যে। এখন দেখো, আমাদের এইখানে বলা হয়েছে 37.20, এটা আছে 10 ভিত্তিকে, এটা 10 ভিত্তিকে থাকার মানে কি, এটা 10 ভিত্তিকে থাকার মানে হচ্ছে মানুষের ভাষা। এত একর জমিতে হচ্ছে একজন লোক আমের চাষ করে। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে চাষির ওই জমির পরিমাণকে তুমি বাইনারিতে রূপান্তর করো। এখানে প্রদত্ত সংখ্যা হচ্ছে কত, 37.20, এটার ভিত্তি হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা। আচ্ছা, এখন দেখো এটাকে আবার বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন এখনো মিউট করে না,
তাসমিন জেরিন, হ্যাঁ ঠিক আছে, এবার সবাই মিউট করে হয়ে গেছে। দেখো আমরা যদি দেখি 37.20 10 10 দেওয়ার মানে হচ্ছে কি, এটা 10 ভিত্তিক বা ডেসিমালে আছে। এটাকে আমরা কোথায় রূপান্তর করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে এই জমির পরিমাণটাকে। এখন দেখো এখানে পূর্ণ অংশ আছে 37, আবার ভগ্নাংশও আছে 0.20। তাহলে এর ক্ষেত্রে পরীক্ষার হলেই কিন্তু তুমি এই সেম ওয়েতে করবা, যেরকমটা আমি দেখাইতেছি। এখানে করবা পূর্ণ অংশের জন্য, এখানে একটা টান দিবা, এখানে লাগবা ভগ্নাংশের জন্য। তবে এখন হচ্ছে বাবার পয়সা খাতা ইউজ করো, এই জন্য পাশাপাশি লিখতেছো। পরীক্ষার হলে স্যারদের তো টাকা দিয়ে পরীক্ষা দিবা, চাইলে তুমি নিচে নিচেও করতে পারো, তবে পাশাপাশি করলে কেউ কাটবে না, সবকিছুই ঠিক। আচ্ছা পূর্ণ অংশ এখানে কত আছে? পূর্ণ অংশ আছে 37, আর ভগ্নাংশের জন্য না আমরা পরে করবো। আমরা বলছিলাম কি ভাগ অথবা গুণ করবো, এখানে আমরা নিতে বলছে কি বাইনারিতে, বাইনারির ভিত্তি কত? 2। ফলে আমি 2 দিয়ে ভাগ অথবা গুণ করবো। রুলস হচ্ছে কি পূর্ণ অংশের জন্য ভাগ দেবো, আর ভগ্নাংশের জন্য আমি গুণ দেবো। যেহেতু আমরা পূর্ণ অংশের পূর্বেরও একটা দেখে আসছি, তাইলে আমি ভাগ দিয়ে যাই। 2 দিয়ে যদি আমি 37 ভাগ দেই, 18 আর 1 থাকে, 18 ইন্টু 2 36। আমি যদি ভাগ দেই, ভাগফল হয় 18 আর ভাগশেষ থাকে 1। এখন কিন্তু আমি ভাগ দিয়ে দেখাইলাম না, পূর্বের বার কিন্তু ভাগ দিয়ে দেখাইছি। এখন কিন্তু ভাগফলটা শূন্য হয় নাই, এখনো ভাগফল রয়ে গেছে 18। তাহলে আমি যদি আবার যদি 2 দিয়ে ভাগ দিই, 9 দুগুণে 18, হাতে কিছু থাকে না, মানে বাক্সের ভিতরে শূন্য। আবার যদি আমি 2 দিয়ে ভাগ দিই, কেন আমি বারবার 2 দিয়ে ভাগ দিচ্ছি? কারণ বাইনারির ভিত্তি কত? 2। ক্লিয়ার? এখন 2 দিয়ে যদি 9 এর ভাগ দিই, সবাই একটু তুলে নাও ঠিক ঠিক মতো। 2 দিয়ে 9, 4 দুগুণে 8, আর বাক্সের শাখায় থেকে গেল 1। এখন কিন্তু ভাগফল শূন্য হয় নাই, এটা কিন্তু বাক্সের শূন্য হয়েছিল, কিন্তু ভাগফল শূন্য হয়নি। আবার যদি আমি 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, বাক্সের কিছুই থাকে না। আবার যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, 2 এর মধ্যে যাই একবার, 2 একে 2, আর বাক্সের কিছুই থাকে না। এখন কিন্তু ভাগফলটা শূন্য হয় নাই, বাক্সটা শূন্য হয়েছে। যেহেতু ভাগফলটা শূন্য হয় নাই, সেহেতু আমার আবার 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে। 2 1-এর ভেতরে একবারও যায় না, একবারও না যাওয়ার ফলে ভাগফল আসবে শূন্য, আর 1 বাক্সের আকারে নেমে যাবে। এরপর হচ্ছে এই রেখাটা কিন্তু তোমরা পরীক্ষার হলেও দিবা, এই তীর চিহ্নটা। ফলে তুমি 37, ফলে তুমি 37 এটাকে মানে শুধুমাত্র পূর্ণ অংশটাকে তুমি যখন কনভার্ট করবে, তুমি 1 0 0 1 0 1, তার মানে নিচ থেকে আমি উপরের দিকে যাব, 1 0 0 1 0 1, এটা চলে গেছে আমার কোথায়? বাইনারিতে। তাহলে আমার পূর্ণ অংশটাকে কনভার্ট করা শেষ। এখন আমি ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের জন্য হচ্ছে তুমি 3টে রেখা, মানে 3টে ঘর আঁকা লাগবে এখানে। দেখো 3টে ঘরের প্রথমটাই লিখবে সংখ্যা, পরেরটাই লিখবে পূর্ণ অংশ, পরেরটাই লিখবে ভগ্নাংশ। আচ্ছা এখন দেখো আমি কার জন্য করতেছি? ভগ্নাংশের জন্য। আমরা বলছিলাম কি পূর্ণ, আমাদের রুলসে লেখা ছিল কি, যেই ভাষায় যাব সেই ভাষার ভিত্তি দিয়ে, কোন ভাষা থেকে যাব? মানুষের ভাষা থেকে যখন যাব, যেই ভাষায় যাব সেই ভাষার ভিত্তি দিয়ে আমি কি করব? গুণ অথবা ভাগ করবো, বা ভাগ অথবা গুণ করবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করবো, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করবো। তাহলে দেখো ভগ্নাংশ আমার কত আছে? 0.20। তাহলে ভগ্নাংশ আছে আমার 0.20, মানেই তো 0.2। তাহলে আমরা জানি, কারণ ভগ্নাংশের সামনে শূন্য কোনো কাজে লাগে না। তাহলে 0.2, এটাকে গুণ দেবো আমি 2 দিয়ে, কারণ আমার রুলস ছিল কি ভাগ অথবা গুণ দেবো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ দেবো আর ভগ্নাংশের সাথে গুণ দেবো। আচ্ছা 0.2 গুণন 2, রেজাল্ট চলে আসে 0.4। আচ্ছা 0.4 এর পূর্ণ অংশ কত? 0। আর ভগ্নাংশ কত? পুরোই 0.4ই তো হচ্ছে, পুরোটাই হচ্ছে ভগ্নাংশ। এখন ওকে, এখন আমরা একটু খেয়াল করে দেখি। দেখো এখন ভগ্নাংশের মান কত? 0.4। এই তাহলে 0.4 গুণন হচ্ছে 2। এখন প্রশ্ন হচ্ছে আমি এরকম করে কতবার গুণ দিব? রুলসটা হচ্ছে কি, এখানে একটু লিখে নাও রুলসটা, যে কতবার। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি ছিল? ভগ্নাংশের মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিল ভাগফল শূন্য হইলে আমি আর করতাম না। এর ক্ষেত্রে আমি কতক্ষণ পর্যন্ত করবো? এর ক্ষেত্রে বাউন্ডারিটা কিরকম? এখানে লেখো ভগ্নাংশ, ভগ্নাংশের মান শূন্য হলে অথবা রিপিট পেলে
রুলসটা হচ্ছে দুইটা, ভগ্নাংশের মান শূন্য হলে অথবা রিপিট পেলে আর মানে গুণ থেমে যাবে। মানে হচ্ছে গুণটা কখন থামবে বা এই গুণ দেওয়াটা কখন থাকবে, যখন থামবে কখন, যখন ভগ্নাংশের মান শূন্য হবে অথবা রিপিট ভ্যালু পাইবে। এই ভগ্নাংশের মান শূন্য অথবা রিপিট ভ্যালু পাইলে বিষয়টা আমি একটু বুঝেই বলতেছি এখনই। দেখো দেখো তাহলে এখনো কি ভগ্নাংশের মান আমরা শূন্য পাইছি? ভগ্নাংশের মান কিন্তু 0.4, একদম 0.00 তো পাইনি। ফলে এটাকে আবার আমি গুণ দেবো 0.4 গুণন 2। ক্যালকুলেটরে যদি করো 0.4 গুণ 2 চলে আসবে 0.8। 0.8 এর পূর্ণ অংশ কত? 0। 0.8 এর পূর্ণ অংশ 0, আর ভগ্নাংশ কত? পুরো 0.8 হচ্ছে তার ভগ্নাংশ। আচ্ছা এখনো কি ভগ্নাংশের মান শূন্য পাইছি? রুলস ছিল কি ভগ্নাংশের মান শূন্য হইতে হবে অথবা রিপিটেড ভ্যালু পাইতে হবে। ভগ্নাংশের মান তো এখনো শূন্য হয় নাই, তার মানে আবার চলে যাই 0.8 গুণন 2। তাহলে 0.8 গুণন 2 চলে আসছে কত? ক্যালকুলেটর তুমি গুণ দেওয়ার ফলে চলে আসছে 1.6। এখন 1.6 এর পূর্ণ অংশ কত? 1। এই পূর্ণ অংশ কত? 1। আর ভগ্নাংশ কত? 0.6। বুঝতে পারছিস আমরা সবাই? এখনো কিন্তু ভগ্নাংশের মানটা শূন্য হয় নাই। ক্লিয়ার? ভগ্নাংশের মান তো শূন্য হয় নাই, তার মানে কি আবার গুণ দিতে হবে এটাকে 0.6 গুণন 2। 0.6 গুণন 2 রেজাল্ট আসে 1.2। আচ্ছা 1.2 এর পূর্ণ অংশ হইছে 1 আর ভগ্নাংশ কত? 0.2। এখন খেয়াল করে দেখো, এর এখনো কিন্তু ভগ্নাংশটা শূন্য চলে আসে, তার মানে তুমি আবার গুণ দেবা 0.2 গুণন 2। আচ্ছা দেখো 0.2 গুণন 2 যদি গুণ দিতে যাও সেইটা কি এবার প্রথম লাইনটা রিপিট হয় না? 0.2 পাইছো, এখনো কিন্তু ভগ্নাংশের মানটা শূন্য হয় নাই। যেহেতু ভগ্নাংশের মানটা শূন্য হয় নাই সেহেতু আমি চিন্তা করবো কি গুণ দেবো আবার। এখন গুণ দিতে গিয়ে আমি দেখছি এটা যদি গুণ দেই এটা তো আবার প্রথম লাইনটি আমি ফেরত পাইছি, তার মানে কি এর পরের লাইনটিকে আমি রিপিট পাইতেছি। ফলে যখনই আমি রিপিট পাইতেছি তখন আর আমি লিখবো না, বন্ধ করে দেবো। তাহলে রুলস হচ্ছে কি ভগ্নাংশের মান শূন্য হইলে অথবা রিপিটেড ভ্যালু পাইলে আমি হচ্ছে আর করবো না। এইখানে 0.2 পাইছি, মানে 0.2 গুণন 2 এটা তো আমি এবার প্রথমেই পাইছিলাম। ফলে কি পরের লাইন হবে 0.2 গুণন 2, তারপরের লাইন হবে এটা এটা এটা, আবার 0.2 আবার এটা, মানে সেম জিনিসটা আবার ঘুরবে 0.2 গুণন 2 এই লাইন। তাহলে তার পরের লাইন হবে কোনটা? আবার এই লাইন এই লাইন এই লাইন এরকম করে করতে যাবে। আমরা কি সবাই বুঝতে পারতেছি না কার কোনো সমস্যা হচ্ছে? কারো কোনো প্রশ্ন আছে বুঝতে পারো নাই? হ্যাঁ স্যার, সমস্যা নাই। হ্যাঁ স্যার। হ্যাঁ গুড, এই প্রশ্নটা এক্সপেক্ট করছিলাম, না বললে আমি এখনই বলতাম। এখন প্রশ্ন হচ্ছে যদি দেখি রিপিট ভ্যালুও পাইতেছি না আর ভগ্নাংশ শূন্য হচ্ছে না, তখন আমি কি সারা জীবন ভর 3 ঘন্টা যাবো শুধু গুলি দিয়ে যাবো পরীক্ষা হবে? মোটেই না। দেখো যখন তুমি রিপিটেড ভ্যালু পাবা না অথবা ভগ্নাংশের মান শূন্য দেখতেছো, ভগ্নাংশের মান তুমি শূন্য পাইতেছো না আর রিপিটেড ভ্যালু পাইতেছো না, তখন তুমি সর্বোচ্চ 5 বার গুণ করে খাইয়ে যাবে। যেমন হচ্ছে কোনো একটা লোক, তার কাছে একটি লোকজন টাকা পয়সা পাইবে, সেই টাকা পয়সা পাইবে সে হিসাব করতে করতে তার পুরো খাতা শেষ হয়ে গেছে, কিন্তু টাকা পয়সা পাবে সে লোকজন করে বাকি আছে। তখন সে রাগ হয়ে বলতেছে যে আর 1 টাকাও কেউ পাবে না, আমি কেউ টাকাই দেবো না। মানে কোনোরকমে যখন তুমি ভগ্নাংশ পাইতেছো না আর রিপিটেড ভ্যালু পাইতেছো না তখন তুমি রাগ হয়ে 5 বারের পর করবা না যে দূর আর করবোই না আমি, এই 5 বার করছি এই অনেক। মানে হচ্ছে যখন আমি ভগ্নাংশের মানটা শূন্য হচ্ছে না আর রিপিটেড ভ্যালু পাইতেছি না তখন আমি কি করবো? 5 বার গুণ করবো। 5 বারের মধ্যে পাইলে পাইলাম, না পাইলে না, শেষ। আমি দেখো এইবারে কি 4 বার গুণের মধ্যে কিন্তু আমি রিপিটেড ভ্যালু পাই গেছি, ফলে আমি আর 5 বার অবাক করা লাগে না। আমি কি বুঝতে পারছি না কথাটাকে? এখন খেয়াল করে দেখো, তাহলে এইখানে দেখো অ্যান্সার ধরবে কিরকম ভাবে। দেখো 0.2 এটা ছিল কি দশমিকে। আচ্ছা খেয়াল করে দেখো আর একটা জিনিস, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি নিচ থেকে গেছিলে উপরে, আর ভগ্নাংশের ক্ষেত্রে তুমি যাবা উপর থেকে নিচে। সেটা যাবে কিন্তু পূর্ণ অংশের মধ্যে দেখো 0 আর 1 এর মধ্যে কিন্তু চলে আসছে পূর্ণ অংশটা। তাহলে এখান থেকে তুমি চলে যাবে কোথায়? নিচে। নিচে গেলে তুমি হচ্ছে প্রথমে হচ্ছে কোনটা পাবা? 0 0 1 1। তাহলে এটা তুমি 0.2 মানে 0.0011 এই চলে গেছে বাইরে। এখন দেখো তুমি পূর্ণ অংশটাকে ভিন্নভাবে করছো, ভগ্নাংশটাকে ভিন্নভাবে করছো। একদম লাস্টের লাইনটা লিখবা
অতএব 37.20, এটা ছিল দশমিকে। 37 এর জন্য তুমি কত পাইছিলে? 1 0 0 1 0 1, এই পেয়েছো 37 এর জন্য। এই পয়েন্টটা এই, ক্লিয়ার? আর এই পয়েন্ট 2 এর জন্য কত পেয়েছিলে? 0 0 1 1, 0 0 1 1। এই হয়েছে পুরোটার বাইনারি। এখন খেয়াল করে দেখো, এখন রেজাল্ট আমরা কেমন লাগবে? আমাদের ম্যাথ কিন্তু মূলত শেষ হয় নাই, কারণ আমার ভগ্নাংশের মানটা কিন্তু শূন্য পাইনি। ম্যাথে আমি রিপিটেড ভ্যালু পাইছি, এজন্য আমি আর করি নেই, ফলে এখানে ডট ডট দিয়ে দাও বাধ্যতামূলক। এখানে 3-4টা ডট ডট দিয়ে দেবে, যে সামনে আরো ছিল কিন্তু আমি রিপিট পাইছি দিবে, আর করি নেই, কারণ বারবার রিপিটেড ভ্যালু চলে আসবে। বুঝতে পারছি? আর তুমি যদি 5বার করে যদি রাগ হইয়ে বাদ দিয়ে দাও, তাহলেও তুমি ডট ডটটা দিয়ে দেবে, যে আরো ছিল আমি রাগ হইয়ে করিনি। বুঝছো নি কি বলতেছি? হ্যাঁ, না ভগ্নাংশ শূন্য আসলে তো আমি সাথে সাথে থেমে যাবো, আর কিছুই করবো না। না ধরো তোমার এই লাইনে ভগ্নাংশ শূন্য আসছে, এই তো। এখন তুমি পরে আর লাইন লাগবা কিনা, এই তো ব্যাপারটাই তো। না পরে আর লাইন লাগবা না, এই লাইনই শেষ। যেই লাইনে ভগ্নাংশ শূন্য আসবে ওই লাইনটাই শেষ লাইন। বুঝছো? ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে তোমাদের একটু খেয়াল করে দেখো, এই বইয়ের ভেতরে আর শীটের ভেতর থেকে আমি এখন কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো। আর তার পূর্বে আমি একটা জিনিস একটু বুঝিয়ে দিচ্ছি সবাইকে। হচ্ছে আমি গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিছিলাম, সেই হোমওয়ার্কটায় সবাই তো ভুল করছে, এজন্য আমি একটু বলে দিচ্ছি। গত ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিছিলাম 97.17, এটা ছিল দশমিকে বা 10 ভিত্তিকে বা ডেসিমেলে, মানে কি এটা মানুষের ভাষা। এটাকে আমি রূপান্তর করতে বলছিলাম হেক্সাডেসিমেল। এখানে হচ্ছে হট, এখানে হচ্ছে 16, মানে 16 কত হবে এটা ধরে আমি বুঝি যেটা কত হবে। এখন দেখো, তার মানে তুমি বুঝতে পারছো পূর্ণ অংশের জন্য তুমি একবার করবা, আর ভগ্নাংশের জন্য তুমি একবার করবা। যেহেতু মানুষের ভাষা থেকে অন্য ভাষায় তুমি যাচ্ছ, তাহলে দাগ দেবা, এ হচ্ছে 97, এটা তুমি দাগ দেবা 16 দিয়া। আর এইখানে হচ্ছে এই হচ্ছে তোমার সংখ্যা, এই হচ্ছে পূর্ণ অংশ, আর এই হচ্ছে তোমার ভগ্নাংশ। আমি একটু দেখাইতেছি। এখানে আসবে কত? 0.17, এটা তুমি গুণ দেবা কি দিয়ে? এবার 16 দিয়ে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, 0.17 গুণ হয়েছে 16। আমার ফোনটা গেল কি এবার? একটু সবাই গুণ করো তো। এই ম্যাথটা কি আমরা বুঝতে পারতেছি কেন আমরা 16 দিয়ে গুণ দিচ্ছি? কারণ হচ্ছে এটা আমি যেই ভাষায় রূপান্তর করতেছি তার ব্যক্তিগত 16। সবাই কি বুঝতে পারতেছো আমার কথাটা? ওকে, আমাদের গুণ করা লাগবে কি? 0.17। একটু গুণটা করে দেখো তো কত আসে। আচ্ছা, আসে কত? 2.72। তাহলে পূর্ণাংশ কত? 2। আর ভগ্নাংশ কত? 0.72। এখনো কিন্তু আমি ভগ্নাংশের মধ্যে শূন্য পাইনি। তার মানে আবার 0.72 গুণ 16, দেখো তো কত আসে। আচ্ছা দেখো, 11.5, এইখানেই সবাই ভুলটা করছে। 11.5 এর পূর্ণ অংশ কত? 11। আর ভগ্নাংশ কত? 0.5। এখন দেখো, 11 বলতে হেক্সাডেসিমালে কি কোনো নাম্বার আছে? 11 বলতে কিন্তু হেক্সাডেসিমালে কিছুই নেই। 11 বলতে কি 0 থেকে 9, আর 10 রে আমরা ই ধরছিলাম, 11 কে আমি বি ধরছিলাম। বুঝিনি? 5 2। আচ্ছা 11, আচ্ছা যাই আসুক, আমরা জাস্ট এইটা নিয়ে কনসার্ন যে গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিছিলাম তো সবাই হচ্ছে জমা দিছিল, তো এই ভুলটা করছে। 11 এর সামনে অবশ্যই তুমি বি লিখে দেবা, কারণ হেক্সাডেসিমালে 11 বলতে কিচ্ছু নাই, 11টাকে আমরা বি ধরে নিয়েছিলাম। তাহলে এর পরেরটা আমি আবার করবো কি? 0.52 গুণ 16। আমরা কি বুঝতে পারতেছি ব্যাপারটাকে আমি কিভাবে লাগবে? এখানে ব্র্যাকেটে আমি বি লিখে দেবো। আর লাস্টে গিয়ে আমি এখান থেকে যখন নিচে নামবো, তখন আমি 2, এরপর আমি বি ব্যবহার করবো, যে 2b। ক্লিয়ার? 2b, এরপর আরো যতগুলো হবে। 11 কিন্তু আমি লিখবো না। ক্লিয়ার? হ্যাঁ স্যার।
হ্যাঁ, তারপর পাশে হচ্ছে বি লিখে দেবা, মানে বুঝো যে মান হয়েছে 11, কিন্তু 11 বলতে কিছু নেই, ওটা হচ্ছে বি, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ক্লিয়ার? এখন দেখো ফুলটা, আচ্ছা 0.52 গুণ 16 কত হয় দেখো? 0.52 গুণ 16, আচ্ছা 8.32, তাহলে 8 আসলো এখানে, 0.32 চলে মানে 0.32 চলে গেল এখানে। আচ্ছা 8 তো বিদ্যমান, কারণ হেক্সাডেসিমালে কি 0 থেকে 9 পর্যন্ত আছে, তার ভেতরে 8, তাহলে আমার ঠিকই আছে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। কারণ 0.32 গুণ 16 দেখো তো কত চলে আসে, 5.12, তাহলে এই হচ্ছে 5, আর 0.12 1 2 3 4 বার গুণ দিয়েছো, তার ভেতরে তুমি রিপিটেড ভ্যালু পাও নাই, আর ভগ্নাংশ মান শূন্যও পাও নাই, তার মানে তুমি আর একবার গুণ দেবা, 0.12 গুণ 16, তাহলে কত হয়? তাহলে পূর্ণ সংখ্যা আছে 1, আর ভগ্নাংশ হচ্ছে 0.9, তুমি 5 বার গুণ দিয়েছো, তার ভেতরে রিপিটেড ভ্যালু পাও নাই, কিচ্ছু পাও নাই, রাগ হয়ে আর কিছুই পাবে না। এরপর তুমি এই দিক দিয়ে চলে যাও, তাহলে তুমি কি পাবা? 0.17, এটা ছিল দশমিকে, এটা যখন 16 বৃত্তিকে যখন তুমি নিয়েছো, প্রথমে পাইছো 2, তারপর কারণ তুমি এটা যাবে কোথায়, উপর থেকে নিচে, তার মানে 0.2b851, তারপর ডট ডট ডট, যে তুমি আরো ছিল করে নিয়ে শেষ। আর পূর্ণ সংখ্যাটা কিন্তু পারবাই না, 11 লিখবে না, 11-র পরিবর্তে মানটা লিখবে, কারণ বুঝতে পারছো না কথাটা? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপারটা। এখন দেখো আমাদের বই থেকে আমরা হচ্ছে কোন পর্যন্ত, আমি হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, আর বইয়ে দেখো, এই যে দেখো চিত্রগুলো দেখে কিন্তু কমন পড়তেছে, এই যে 2 দিয়ে ভাগ দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, এখানে বাইনারিতে নিচ্ছে, যে বাইনারি সংখ্যায় রূপান্তর করো, 2 দিয়ে ভাগ দিচ্ছে দিচ্ছে, আবার 2 দিয়ে গুণ দিচ্ছে গুণ দিচ্ছে, গুণ দিচ্ছে। যখন তোমার ভগ্নাংশটা শূন্য হয়ে গেল, তখন কিন্তু আমরা আর গুণ দিইনি, আমরা সামনে যাই। আবার এই যে বাইনারিতে রূপান্তর করছে, এই যে এই ভাগ দেওয়ার দরকার নেই, আমি যেরকম শিখেছি, এই যে গুণ, এই ভাগ দিয়ে গেছে, এই গুণ দিয়ে গেছে। আবার এইখানে তুমি দেখো, তাহলে তোমরা বই থেকে পড়বা কোন কোন টপিক দেখো, আহ দেখো এইখানে একটু লেখা আছে, নিচে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল রূপান্তর দেখানো হইবে। এই দেখাবা, এইখানে বাইনারিতে রূপান্তর করছে, এর পরেরটায় এই জায়গাটায় অক্টালে রূপান্তর করছে, দেখো 8 দিয়ে ভাগ দিয়েছে, এই যে 8 দিয়ে ভাগ দিয়েছে, আবার 8 দিয়ে গুনতেছে, ফলে এটা হচ্ছে অক্টালে রূপান্তর করছে। এইখানে আমি এই মাত্র যেটা দেখাইলাম, এই 16 দিয়ে ভাগ দিয়েছে, আবার 16 দিয়ে গুণ দিয়েছে, তাহলে এখানে হচ্ছে হেক্সাডেসিমেলে দেখাইছে। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা এই পর্যন্ত পড়ে আসবা, মানে হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, এই পেজটা, এর এর পরের পেজটা, তার পরের পেজের এই পর্যন্ত, মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক পদ্ধতি রূপান্তরের সাধারণ নিয়মের পূর্ব পর্যন্ত। বোঝা গেছে আমার কথাটা? এই পর্যন্ত হচ্ছে সবাই পড়ে আসবা। আর এখন একটা হোমওয়ার্ক দিয়ে দেয়, শীট থেকে তুমি কি পড়বা। এখন দেখো বইয়ের হোমওয়ার্ক হলো এই 3 পৃষ্ঠা। এখন আসো শীট থেকে তুমি হচ্ছে কি হোমওয়ার্ক নিবা, শীট তো সবার কাছেই আছে, শীট থেকে পড়বা 13, শীটের হোমওয়ার্ক একই। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। ওকে, দেখো হোমওয়ার্কটা, শীটের হোমওয়ার্ক, শীটের প্রশ্ন নাম্বার 13, তারপর হচ্ছে প্রশ্ন নাম্বার 14,
না, প্রশ্ন নাম্বার 13, শুধুমাত্র প্রশ্ন নাম্বার শুধুমাত্র 13, অনলি প্রশ্ন নাম্বার হচ্ছে 13। 13 নম্বর প্রশ্নটা শুধু দেখো, কারণ 13 নম্বর প্রশ্নেই ওই ডেসিমেল থেকে সব কয়টা রূপান্তর করে দেখাইছি, ডেসিমেল থেকে সব কয়টা রূপান্তর করে দেখাইছি, তো 13 নম্বর দেখবে, ঠিক আছে। আর বইয়ের তো বললাম ওই 3টে পেজ পড়বা। পিওর কি চশমা লাগে এখন পর্যন্ত? আচ্ছা, গুড। দেখো নিচে ডেসিমেল থেকে বাইনারিতে, দেখো আমরা পূর্বের ক্লাসে করছিলাম এই একটুক দেখেছিলাম সংখ্যা পদ্ধতি রূপান্তর, একটুক করতে বলছিলাম। আজকে এর পর থেকে শুরু করে এই পরের পেজ, এর পরের পেজ, তার পরের পেজে গিয়ে এইখানে দেখবা যে কোনো সংখ্যা থেকে ডেসিমেল বা দশমিক পদ্ধতি রূপান্তরের সাধারণ নিয়ম, এই সাধারণ নিয়মের পূর্ব পর্যন্ত, সাধারণ নিয়মের পূর্ব পর্যন্ত রিডিং করবা। তার ভেতরে যদি কারো কোনো একটা ওয়ার্ডের সমস্যা থাকে আমাকে বলবো, আমি বুঝিয়ে দেবো। এর বাইরে হচ্ছে শীটের পর বা 13 নম্বরটা, 13 নম্বরে আমি আজকে যা না বুঝেছি সবকিছুই দেওয়া আছে। এছাড়া আর একটা হোমওয়ার্ক তোমরা নিবে। এখন হচ্ছে যেই হোমওয়ার্কটা আমি দেবো, এটা হচ্ছে সবাই আমার হচ্ছে পার্সোনালি হচ্ছে আমাকে ছবি তুলে পাঠাই দেবা। ওই হোমওয়ার্কটা করে ছবি তুলে আমার কাছে পাঠাই দেবা ফেসবুকে। যেহেতু এখনো পর্যন্ত আমি হোমওয়ার্ক দেওয়ার জন্য কোনো গ্রুপ ক্রিয়েট করি নাই, ওটা হচ্ছে, আর সবাই হচ্ছে ওটা কিন্তু দিয়ে দিও, ফর্মটা পূরণ করে দিও সবাই, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়া 39.25, এটা আছে 10 ভিত্তিকে, এটার বাইনারি কত হবে? হট, এটা লেখছি 2, মানে হচ্ছে বাইনারিতে কত হবে। আবার হচ্ছে 105.75, এটা হচ্ছে ডেসিমেলে, এটা অক্টালে কত হবে? 105.75, এটা আছে দশমিক, এটা অক্টালে, দশমিক আমি নিজের ভাষায়, এটা অক্টালে। আবার একটা করবা 97.15, এটা হচ্ছে দশমিকে, এটা হেক্সাডেসিমেলে কত হবে? এই 3টে হোমওয়ার্ক সবাই হচ্ছে করে ছবি তুলে হচ্ছে আমাকে পাঠিয়ে দিবা, হোমওয়ার্কটার ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা। ওকে। আর হচ্ছে সবাই ওই ফর্মটা আজকে দিনের ভিতরে পূরণ করবে, মানে আজকে 12টার মধ্যে। তারপর থেকে বাকিদেরকে এই যে হোমওয়ার্ক গুলো, হোমওয়ার্ক গুলো গ্রুপে, মানে গ্রুপে পাঠাবো না, গ্রুপে একদম কিছুই দেবে না, গ্রুপ থেকে নিচে তুলে হোমওয়ার্ক গুলো ছবি তুলে পার্সোনালি সেন্ড করবা, গ্রুপে না, গ্রুপে না, মেহেদি স্যারকে সেন্ড করবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। গুড বাই এভরিওয়ান।